লিখেছেন সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা ৬৮-র প্রথম অংশ। আপনারা শুনছেন গল্প বাই জান্নাত। দুপুরের হেলে পড়া সোনালি রোদ এতক্ষণে উঠোনের শিউলিতলার ছায়ায় দীর্ঘ করে পুকুর পাড় অবধি টেনে নিয়ে গেছে। বাতাসে ভাসছে কাঁঠাল চাপার মিষ্টি ঘ্রাণ। দূরে কোথাও একটানা ডাকছে একটি ঘুঘু। তার ওই বিরামহীন সুর মধ্য দুপুরে অলসতাকে আরো গাঢ় করে তুলেছিল। ঠিক সেই মুহূর্তেই বাড়ির চৌখাট মারিয়ে তৌসির প্রবেশ করে ভেতরে। তার পেছনে গুটি গুটি পায়ে এগিয়ে আসে কালো বোরকা আপাতমস্তক মরানো সাজানো ওই নতুন বউ। তার মুখমণ্ডল ঢাকা নিচ্ছিদ্র নিকাবে, দৃষ্টির জন্য সামান্য ফাঁকা রাখা। তৌসিরের লুঙ্গির কোনা এক হাতে অবহেলায় কোচা, অনাবৃত তামাটে বুকের ওপর। দুপুরের রোদ গলে পড়ছে, ঠোঁটের কোণে দুষ্টুমির এক চলতে বাঁকা হাসি, চোখে বিজয়ের বীরের দীপ্ত উদ্যত দীপ্তি। ঠিক যুদ্ধজয়ী কোনো সেনাপতি লুণ্ঠিত ধন নিয়ে ঘরে ফিরলে ঠিক যেমন দেখায়, তাকে হুবহু তেমনই দেখাচ্ছে এখন। লুঙ্গির কোণ দুহাতে তুলে নিয়ে সামনে এগোতে এগোতে সে হাঁক ছাড়ে। তার পেছনে নাজিম আসে। তৌসির হাঁক ছেড়ে বলে, বিবি জান, আম্মা কোথায় তোমরা, তাড়াতাড়ি আসো। ওর ওই ডাক শুনে রান্নাঘরে ভেজা দরজা ঠেলে বেরিয়ে আসেন ওর মা। আঁচলে মুখ হাত মুছতে মুছতে মেজো চাচি বেরিয়ে আসেন পানির বাটা হাতে। তার ঠোঁটে এখনো লাল দাগ। বিবি জান আসেন ধীর পায়ে, মুখে বিরক্তির সঙ্গে মেশানো কৌতূহল। ঠিক সেই মুহূর্তে দোতলার কাঠের সিঁড়ির পুরনো ধাপগুলো একের পর এক পার হয়ে নিচে নামছিল নাজা। ঘরের ভেতর থেকেই চুইয়ে আসা তীর্যকালোই তার সাদা ওড়নার প্রান্ত হাওয়ায় দুলছে প্রজাপতির পাখনার মতো। তার এলোমেলো লালচে চুল কয়েকটি কপালে এসে ঠাঁই পেয়েছে, ঘামে ভেজা ললাটে সেটে গেছে কেশরাশি। তৌসিরের এই হাঁক ডাক রোজকার জল ভাত, এ তার প্রথম দিনে সে খুব একটা খেয়াল করেনি। কিন্তু সে একদম শেষ ধাপে পা রাখতেই সামনের দৃশ্য তাকে প্রাণবন্ত দুটো চোখ নিমিষেই যেন পাথরে পরিণত হলো। কালো বোরকায় আবৃত এক অপরিচিত অবায়ক এবং তার ছায়ায় দাঁড়িয়ে থাকা তৌসিরকে দেখতে। ওদিকে বিবি জান তৌসিরের মা প্রায় সসম্বে বলে ওঠেন, কি হয়েছে? তৌসির পেছনে বোরকা পরা বইয়ের দিকে হাত বাড়িয়ে দেখায়। বুকে তার ফুলে ওঠা, ঠোঁটে হাসিটাও তার চওড়া হয়। সে সগর্বে ঘোষণা করে, বিবি জান, আমি আরেকটা বিয়ে করেছি। আমার বউ তো আমাকে পাত্তা টাত্তা দেয় না, তাই আরেকখানা বিয়ে করলাম। কথাটা ঘরের বাতাসে থমকে থাকলো খানিকক্ষণ। এই ঘোষণা শুনে বাড়ির সবাই মুখে যেন ভাষা খসে পড়ে গেছে মাটিতে। ঠিক তখন ওই পাশ থেকে রুদ্র এক তীক্ষ্ণ ফোড়ন কাটে। বোরকার ভেতরে নতুন ভাবি অনেক সুন্দর আছেন, নাজা ভাবি চাইয়াও সুন্দর। কথাগুলো নাচার বুকের ভেতর ধারালো ছুরির ফলার মতোই যেন বিঁধে যায়। এই ফলাটা একটু একটু করে ভেতরে ঢুকতে থাকে, আর তা কেটে দিচ্ছে যেন ভেতরের তার কোমল কলিজাখানা। সিঁড়ির শেষ ধাপ থেকে মেঝেতে আর এক পাও বাড়াতে পারে না সে। নাচার কাছে নিজের শরীরটা হঠাৎ করেই যেন অচেনা ঠেকে। এই শরীর, এই পা কিংবা এই চোখ তার নিজের বলে মনে হয় না। তার হাত পায়ের রক্ত ধীরে ধীরে হিম হয়ে আসে। তার আঙুলের ডগায় ঝিঝি পোকার মতো অসরতা ছেয়ে যায়। সব কেমন ঘোলাটে হতে থাকে, মনে হচ্ছে চারপাশের পৃথিবীর ওপর কে একটা ধূসর পর্দা টেনে দিচ্ছে। নাজার কানের ভেতর একটা বাক্যই বাজতে থাকে, প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসে, আমি বিয়ে করেছি। তার সমস্ত পৃথিবী এক বাক্যের চারপাশে ঘুরপাক খেতে শুরু করে। তার এই ভাঙাচোরা এলোমেলো তবুও নিজেকে বলে আঁকড়ে রাখা ধরা সংসার, সেটাকে সে দলাদড়ি জড়ি দিয়ে চলার শক্তি খুঁজে রোজ। সেটাই কি আজ ফুরিয়ে গেল? এই একটি আশা ছিল যাকে ঘিরে তার সমস্ত অস্তিত্বের অক্ষে ঘূর্ণন চলত, সেই অক্ষটা হঠাৎ করে ভেঙে পড়ে। শেষ চেষ্টায় সে মেঝেতে পা রাখতে চায়, কিন্তু শরীর তার অজ্ঞা মানে। একটা নিঃশব্দ ভারী শব্দে সিঁড়ির শেষ ধাপে লুটিয়ে পড়ে নাজা। তার এলোমেলো চুল ছড়িয়ে মেঝেতে, অন্যেরা চুল লুটিয়ে মাটিতে। তার ছোট্ট পৃথিবী এতক্ষণে অন্ধকারে ডুবে গেছে। নাজা জ্ঞান হারিয়ে ফেলে। বিবিজান তখন রাগে চলতেছেন, পায়ের চটি খুলে হাতে নিয়ে তৌসিরের দিকে তেড়ে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তার আগেই এই ভারী পতনের শব্দ এসে আঘাত হানে কানে। তৌসিরের বুকের ভেতর কেমন করে ওঠে এক শীতল চাপে। নিমিষে তার প্রাণটা উড়ে যায়। মার মেজো চাচি ব্যতিব্যস্ত হয়ে ছুটে যায় সিঁড়ির দিকে। তৌসিরও পাগলের মতো দৌড়ে যায়। তার চোখের কোণে আচমকা জেগে ওঠে এক তীব্র ভয় নিয়ে ঝেঁকিয়ে পড়ে।
নাজার নিথর শরীরটা সে একটানে বুকের সাথে চেপে ধরে। ওর মাথাটা তার কাঁধে এলিয়ে পড়ে, শরীর কপাল ছুঁয়ে। তার উষ্ণ গলায় নিচটা কাঁপা কাঁপা হাতে সে নাচার গালে হাত রাখে, আলতো করে ঝাঁকায়। এই নাচা, কি হয়েছে তোর? আমরা তো মজা করছিলাম, বিয়ে করিনি আমি। এই নাচা। তৌসি রুদ্রদের দিকে তাকিয়ে বিরক্তি গলায় বলে ওঠে, বিপিজান, আমি কিছু জানি না। এই ভ্যানচোত্রা বোরকা পইরা বউ সাজাইয়া নাটক করছে, তুমি ওদের জুতা দিয়ে মারো। বিপিজান এতক্ষণে সবাজ করতে পেরেছেন, হাতে চটি জোড়া বো দিয়ে। তিনি রুদ্রের দিকে এক পা এগোতেই এক একজন প্রাণ হাতে নিয়ে চোচো ভোদর দিয়ে পালিয়ে পায়। তৌসির আলগোছে দু হাতে তুলে নেয় নাচাকে, ঠিক কাচের তৈরি কোনো ভাঙ্গুর পুতুলের মতোই। সামান্য বেশি চাপ দিতেই ভেঙে যাবে। নাচার শরীরটায় হাত দিতেই ধুকপুকুনি বাড়ে। নাচার কানের কাছে বেজে ওঠা সেই ভয়ঙ্কর যুদ্ধের ডাঙ্গরের মতো। তৌসিরের মা এবার ছেলেদিকে জ্বলন্ত চোখে তাকিয়ে ধমকে ওঠেন, তুই আর মানুষ হবি না। 3 বাচ্চার বাপ হয়ে গেছিস, এখনো তোকে আমার জুতো দিয়ে পিটিয়ে মানুষ করতে হবে? মানুষের চক্ষুর সামনে তৌসির অপরাধীর মতো মাথা নিচু করে ফেলে। আমতা আমতা সুরে বলে, আর এরকম হইব না মা। কথা না বাড়িয়ে তৌসির তড়িঘড়ি করে নাচাকে এনে সোফায় শুয়ে দেয়। ওর মেজো চাচি ছুটে যায় গ্লাস পানি এনে দেয়। তৌসির আজলা ভরে সেই পানি ঝাপটে দেয় নাচার চোখে মুখে। একবার, দুইবার, 3 বার ঠান্ডা পানির ফোঁটাগুলো তার কপাল বেয়ে চুইয়ে পড়ে, গলার নিচ ভিজিয়ে দেয় সাদা ওনার প্রান্ত। কিন্তু কিছুক্ষণ পর নাজার ঘন কালো পাপড়িতে ঢাকা লালচে চোখে নয়নজোড়া ধীরে ধীরে খুলে যায়। প্রথমে তার চোখের পাতা কাঁপে, তারপর ঠোঁট, তারপর সমস্ত শরীর। ঘোলা দৃষ্টি সে চারপাশ তাকায়, কিন্তু মূর্তি মাথার ভেতরে ঘন্টা বাজার মতোই সব মনে পড়ে যায়। এক ঝটকে উঠে বসে সে। ভেতরে ভেতরে সে একই হাতুড়ি বাজে, সব শেষ, সব শেষ। তৌসিরের মা মমতা ভরা হাতে ওর পাশে এসে বসেন। এলোমেলো চুলে স্নেহের হাত বুলিয়ে দিতে দিতে নরম গলায় বলেন, তুমি চিন্তা করো না মা, তৌসির বিয়ে করেনি। এই অমানুষটা নাটক করছিল। ওই দেখো বোরকা পরানো, ওইটা একটা ছেলে। কথাগুলো ধীরে ধীরে নাজার মগজে অন্ধকার কোণে পৌঁছে যায়। সে কাঁপা কাঁপা দৃষ্টিতে একবার পাশে থাকা তৌসিরের দিকে তাকায়, তারপর দৃষ্টি ঘুরে যায় সেই বোরকা পরা ছেলেটার দিকে। ঠিকই তো, একটু ভালো করে দেখলে বোঝা যায় কালো বোরকার নিচ থেকে বেরিয়ে থাকা পুরুষালী পায়ের গড়ন, বড়সড় জুতো আর নিকাবের আড়ালে লুকিয়ে থাকা চওড়া কাঁধ। তবুও তার গোলাপি ঠোঁট যেন থরথর করে কাঁপছে। সব সত্যি জানার পর কলিজাটা এখনো ধকধক করে লাফাচ্ছে তার বুকের ভেতরে। এই ঝড় থমকে যাচ্ছে না, ভয়ে এক শীতল স্রোত এখনো তার শিরদাঁড়াবে নেমে যাচ্ছে। সে আরেকবারের দিকে তাকায়, তার জিহ্বার তালুতে সেটে আছে, গলা শুকিয়ে যাচ্ছে কাঠ হয়ে। ভাঙা ভাঙা গলায় ছোট করে বলে ওঠে, ও আচ্ছা, আচ্ছা, 1 গ্লাস পানি হবে? এই শুনে সামনে রাখা কাচের জগ থেকে তৌসির প্রায় ছো মেরে পানি ঢেলে গ্লাসটা তার সামনে দিতেই কাঁপে। নাচা হাতে সেটা তুলে নিয়ে তাকে আঙ্গুলের খানিকে ছুঁয়ে এক স্পর্শে লুটিয়ে পড়ে যেন এক অনাচিত ক্ষমা প্রার্থনা। নাচা কাপা হাতে গ্লাসটা নেয়, এক ঢুকে ঢকঢক করে পুরো পানি গলায় ঢেলে দেয়। ভেতরে সমস্ত আগুন যেন 1 গ্লাস পানিতে নিভিয়ে দিতে চায়। পানিটুকু শেষ করে ফেকানে সে মুখে সবার দিকে একবার তাকায়, তারপর ক্ষীণস্বরে বলে, আমি ঠিক আছি। এই বলে সে আর এক মুহূর্ত দেরি করে না, তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে রুমের দিকে পা বাড়ায়। তার পায়ের নিচে মেঝেটা এখন একটু একটু কাঁপে, কিন্তু সে কাউকে বুঝতে দেয় না। ঘরে এসে বেলকনির খোলা দরজার পাশে নাচা চুপ করে দাঁড়িয়ে পড়ে। তার 2 হাত আঁকড়ে ধরে আছে দরজার কাঠের ফ্রেম। বাইরে ঠান্ডা হাওয়া এসে তার এলোমেলো চুলগুলো আরো এলোমেলো করে দিচ্ছে। কপালের সামনে এসে পড়া চুলের গোছা আর ভেজা চোখের পাতায় লেপ্টে যাচ্ছে। নাজার মন চাচ্ছে রাগ, অভিমান, যন্ত্রণায় কলিজা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে, কিন্তু গলার কাছে দলা পাকিয়েছে সব কান্নাটুকু। বেরোতেও পারছে না, শুধু নিঃশব্দে চোখ দুটো ভরে উঠছে টলমলে জলে। 1 ফোঁটা 2 ফোঁটা করে সেই জল গড়িয়ে পড়ছে তার ফর্সা গাল বেয়ে। তার থুতনির নিচে সে ঝুঁকে থাকে কিছুক্ষণ, তারপর টুপ করে খসে পড়ে মেঝেতে। কিন্তু সে টের পায় না, তার সমস্ত চেতনা এখন এক জায়গায় নিষিদ্ধ, আর তা হলো তৌসির। তৌসিরের ওপর নিজের অধিকার সে বিন্দুমাত্র ছাড়তে রাজি নয়। এই মানুষটাকে সে অন্য কারো হতে দেবে এমন চিন্তা করাও তার পক্ষে অসম্ভব। সে যতই ঘৃণা করুক, রাগে বশবর্তী হয়ে বারবার বলুক, আপনি আমার কেউ না,
কিন্তু ভেতরে লুকায়িত সত্য তার খুব করেই জানা। তৌসিরের পাশে অন্য কোনো নারীর উপস্থিতি কল্পনাতেও আনতে পারে না সে। তার বুকের গহীনে এক তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। মনে হয় কেউ নির্দয়ভাবে তার হৃৎপিণ্ড নিংড়ে নিচ্ছে। খুব উন্মাদনা, বুকচেরা অভিমানে নাজার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। অন্তরের গভীরে ঈর্ষার দাবানল দাউ দাউ করে জ্বলে ওঠে তার, যার উত্তাপে সে নিজেকে প্রতিনিয়ত দগ্ধ করে। তবুও তৌসিরকে সে কিছুতেই হাতছাড়া করবে না। কোন সাহসে অন্য কোনো নারীকে সে এত বছরের অপেক্ষার ফল অবলীলায় ছিনিয়ে নিবে? তার দীর্ঘদিনের রক্তক্ষরণ, না বলা ত্যাগ, পাহাড়সম অভিমান আর রাতের পর রাত বালিশ ভিজিয়ে নিঃশব্দে ঘুমরে কাদার কি কোনো হিসাব নেই? এত কিছুর পরও যখন সে নিজে তৌসিরের বুকে মাথা রেখে স্বপ্নের সংসার করতে পারল না, তখন অচেনা অন্য একজন সে সংসারের চাবি নিয়ে আঁচলে বাঁধবে। এই অবিচার সে কোনো মতে মেনে নেবে না। তৌসিরের প্রশস্ত বুকের কাঙ্ক্ষিত উষ্ণতা, চেনা হাতে নেশাধরা স্পর্শ, চোখের ওই পাগলামো করা দুষ্ট চাহনি, গম্ভীর কণ্ঠস্বরে প্রতিধ্বনি এবং গায়ের মাতাল করা সুবাসের ওপর জন্মান্তরের দাবি একান্তই নাছাড়। নিভৃত রাতে নিবিড় মিলনে তৌসিরের সযত্ন চুম্বনের অধিকাংশ শুধুই তার। প্রশস্ত প্রহরে বলিষ্ঠ হাতের ছোঁয়া তখন নাজার সমস্ত শরীরের ভালোবাসার শিহরণ জাগিয়ে দেয়। সে মোহনীয় স্পর্শে একমাত্র উত্তরাধিকার যে সে নিজেই। তৌসিরের অকৃত্রিম যত্ন পাওয়া, তার প্রতি সুখের তৃষ্ণা মেটানোর, সারা রাত কৃষ্ণ দেহন নিজেকে সঁপে দেওয়া, অচ্ছায়িত থাকা, এসব নাজার জীবনের সবচেয়ে অরাধ্য প্রাপ্তি। তৌসিরের সেই অদীম উন্মাদনা নিজেই বিলিয়ে দেওয়ার মাঝে সে নিজের পূর্ণতা খুঁজে পায়। ক্লান্ত পুরুষটি যখন সমস্ত প্রশান্তি নিয়ে নাজার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, সেই নির্ভরতাই আশ্রয়, অন্য কারো ভাগ বসানোর বিন্দুমাত্র সুযোগ নেই। তৌসিরের এলোমেলো চুল, রাগলে কপালে ফুলে ওঠা বলিরেখা, ঠোঁটের কোণে লেগে থাকা অপাত হাসি, এমনকি নিঃশব্দে প্রতিটি স্পন্দনে মিশে থাকা নিশ্চিতভাবে নাচার অস্তিত্ব। অন্য কোনো নারী ওই চোখে চোখ রাখবে, অন্য কেউ ওই বুকে অধিকার ফলাবে, এ চিন্তা তার শিরায় শিরায় প্রাণঘাতী বিষের মতোই ছড়িয়ে পড়ে। নিজের শেষ নিঃশ্বাসটুকু থাকতে সে ভালোবাসার মানুষকে হাতছাড়া হতে দেবে না। প্রয়োজনে নিজে ধ্বংস হয়ে যাবে, চারপাশ ছারখার করে দেবে, তবুও তৌসিরের অনন্তকাল তার হয়ে থাকতে হবে। মরে গেল এই অবিচার সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। ঠিক ততক্ষণেই পেছনের মৃদু পায়ের শব্দ শোনা যায়। তৌসির নিঃশব্দে ঘরে প্রবেশ করে। শরীরটা প্রবলভাবে কেঁপে ওঠে। সে তড়িঘড়ি করে অন্যায় আঁচল তুলে দ্রুত চোখ মুছে নেয়, কেউ যাকে তার এই দুর্বলতা বুঝতে না পারে। চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে সে বুকের ভেতরটা পাথরের মধ্যে শক্ত করে নেওয়ার চেষ্টা করে। তৌসি নিঃশব্দে এসে নাচার ঠিক পেছনে দাঁড়ায়, এত কাছে যে তার উষ্ণ নিঃশ্বাসগুলো তৌসিরের পায়ে শেষ চেনা গ্রাণ, এতে আঘাত করে তার ষষ্ঠ ইন্দ্রিয়তে। কিন্তু সে ঘুরে পায় না। তৌসির কিছুক্ষণ চুপ থাকে, তার ক্ষীণ অনুতপ্ত গলায় ধীরে ধীরে বলে ওঠে, না যাও, এটা আমার রেদিয়া করাইছে। 1 মাস ধরে এটা আমারে পড়াইয়াছিল, আমি নিজে থেকে করি নাই, বিশ্বাস কর। নাজা শুনে বুকের ভেতরটা আরো একবার মোচড় দিয়ে ওঠে, কিন্তু সে তৌসিরের দিকে ফিরেও তাকায় না। সে সামনের দিকে দূরে আকাশের বুকে স্থির দৃষ্টি তাকিয়ে থাকে। তারপর কণ্ঠে সমস্ত অভিমান তার ক্ষীণতায় ঢেলে বলে ওঠে, ওরা করিয়েছে না আপনি করেছেন, আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন, কদিন পর তো এটাই করবেন। তৌসি ধীরে ধীরে এগিয়ে এসে নাজার একদম পাশে দাঁড়ায়, কাঁধে কাঁধ ঠেকিয়ে দাঁড়িয়ে সে ঘাড় কাত করে নাচার দিকে তাকায়। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে সেই চেনা দুষ্টু হাসি। তৌসি নিচু ফিসফিসিয়ে গলায় বলে, কষ্ট তোর কেউ না, তাহলে জ্ঞান হারাইয়া ফিট খেয়ে পইরা গেলি কেন? তার কথায় নিমিষেই যেন নাচা লুটিয়ে রাখা সত্যটুকু টেনে বের করে আনে। সে মুহূর্তে ধরা পড়ে যায়, কান দুটো গরম হয় রাগে, কিন্তু সে সেটা প্রকাশ করতে পারে না। দ্রুত তৌসিরের পাশ থেকে সরে যেতেই কণ্ঠে জোরে নিয়ে বলে ওঠে, ওটা হঠাৎ করে শখে ওরকম হয়, এতটুকু জ্ঞান নেই নাকি? আবার ওষুধের কোম্পানি চালায়। তার কণ্ঠে ঝাঁজ, কিন্তু ভেতরে কম্পন। সে দ্রুত ঘরের মাঝখানে গিয়ে সরে যেতে চায় তৌসিরের কাছ থেকে দূরে, নিজেকে বাঁচাতে পারবে ভেবে, কিন্তু তৌসির এবার আরও কোনো সুযোগ দেয় না। এক পায়ে গিয়ে সে শক্ত হাতে নাচার কোমল বাহু চেপে ধরে। একটানে খেয়ালেই তৌসিরের বুকের ওপর পড়তে সামলে নেয় নিজেকে। তৌসির দেখতে পায় নাচার
কালচে সবুজ চোখ দুটো কেমন টলমল করছে, চোখের পাতার করে জমে থাকা না বলা অভিমানের বিন্দু বিন্দু জল তার ভেজা চোখের পাতায় দেখতেই কিছু শিশির ভেজা প্রজাপতির মতো ডানা ঝাপটাচ্ছে। তৌসি নিঃশব্দে একদৃষ্টে তার ওই চোখের গভীরে তাকিয়ে কেঁপে ওঠা কষ্ট, ভালোবাসা, অনুশোচনা সব একসাথে। তারপর ধীরে ধীরে দু হাতে বুকের কাছে নাজার দুগাল আলতো করে চেপে ধরতেই তার হাতের স্পর্শে নাজার ঠান্ডা গাল দুটো যেন নিমিষেই গরম হয়ে ওঠে। বুড়ো আঙ্গুলটা অতি সযত্নে কেঁপে ওঠে। আমাকে হারানোর ভয়ে জ্ঞান হারাইছিলি, ওইটা স্বীকার করস না কেন? চিন্তা করিস না, আমার ভাগ তোর কাউকে দিতে হইব না, আমি একান্তই তোর, পুরাটা তোর। এই তৌসির শুধু তোর নামেই লেখা। কথাগুলো যেন মহৌষধের চেয়েও বেশি কাজ করে নাঝার কাছে। নাঝার বুকের ভেতরে দহ দহ করে জ্বলতে থাকা আগুন এক পলকে নিভে যায় এটা শুনে, কিন্তু সে মুখে সেটা প্রকাশ করে না, কিছুতেই না। অভিমানে ঘৃণায় পাহাড় এখনো তার ভেতরে দাঁড়িয়ে। কথা শেষ হতে না হতে তৌসির নাঝাকে একটানে নিজের বুকে টেনে নেয়। ঝুঁকে পড়ে এসে মুহূর্তে নিঃশব্দে দূরত্বে থাকা অবস্থা। নাঝা তড়িঘড়ি করে হাত তুলে তৌসিরের ঠোঁট চাপা দিতেই কণ্ঠে খানিকটা কাঠিন্য এনে বলে, আমার ঠোঁট সরকারি নয় যে, আপনার যখন মন চাইবে চুমু খাবেন, খাওয়ার শখ থাকলে বিয়ে করে বউ এনে খান। তৌসিরের চোখে এক ঝলক আগুন খেলে গেল। সে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে এক হাতে নাজার লালচে কালো চুল পেছনের দিকে অংশে মুখ ডুবিয়ে দেয়, শক্ত করে বুকে ধরে চুলগুলো চেপে অন্য হাত দিয়ে অতি সাবধানে নাঝার হাতটা নিজের ঠোঁট থেকে সরিয়ে নিতে, তারপর হাতের তালুতে ঠোঁট ছুঁয়ে গাঢ় স্বরে বলে, তোর ঠোঁট সরকারি নয় কারণ এটা একান্তই আমার, আর আমি আমার জিনিসের ঠোঁট ছোঁয়াবো, এতে তোর সমস্যা কি? বিয়ের শখ জাগলে নিশ্চয়ই বিয়ে করবো, তবে করলে আবার তরেই করবো। এই বলে তৌসির আবারও এক মুহূর্ত অপেক্ষা করে না, ঝাঁপিয়ে পড়ে নাজার ঠোঁটের ওই দীর্ঘ তৃষ্ণার্ত এক চুমু দিতে। চোখ বুজে সে দীর্ঘ জমানো সমস্ত না বলা কথা, সমস্ত অপেক্ষা উজাড় করে ঢেলে দেয় যেন এতেই। নাজা প্রথমে হকচকিয়ে যায়, তারপর দুজনে তৌসিরের কাঁধে ধাক্কা দেয়, ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তৌসির নাছুর বাঁধে সে থামে না, উল্টো আরো গভীর হয়ে হারিয়ে যায়। নাচা নরম গলে ফর্সা বাজে, গোলাপি থুতনির চওড়া কপালে ছোট নাকে ডগায় একে একে নাচা সারা মুখে চুমুতে ভরিয়ে দিতে দেয় অঙ্গীকারে, তুই আমার, শুধুই আমার। কিন্তু তৌসিরের সদ্য না কমানো খোঁচা খোঁচা দাড়ির রুষ্ট চাপে নাচার কোমল ফুলের পাপড়ির মতো গালে জ্বালা ধরে যায়, লাল হয়ে ওঠে ফর্সা চামড়া। সে বুড়ো কুঞ্চিত করে খানিকটা রাগ নিয়ে বলে, এই খোঁচা খোঁচা দাড়ি নিয়ে আমার কাছে আসতে না করেছিলাম না, বলেছিলাম না ছেটে লাগে, ছ্যাঁকা লাগে। তৌসির হাসে, তার এই হাসিতে কোনো নেই অভিমান, আছে শুধু দুষ্টুমি আর আন্তরিকতা ভরা কৃত্রিম ভালোবাসা। সে দুহাত ভারী আলতো করে সরুভাবে কোমর পেঁচিয়ে একটানে আবার নিজের সাথে মিশিয়ে নেয় ওদের দূরত্ব, বলতে এখন শুধু নিঃশ্বাসের জমা পাথরটুকু। তৌসিরের মুখটা একদম কাছে এনে কপালের সাথে কপাল ঠেকিয়ে রাগ মিশিয়ে, কারণ নিঃশ্বাস এসে পড়ে নাজার ঠোঁটের কোণে। আমি রাগ করিনি, আপনি একটা কেন 100টা বিয়ে করুন, আমার কিছু আসে যায় না। কিন্তু তার কণ্ঠে কম্পন, তার চোখের কোণে আবারও জমেছে জল, সব প্রমাণ করে দেওয়া সে মিথ্যা বলছে। তৌসি সেটা বুঝতে পারে, সে নাজার চোখের দিকে স্থির দৃষ্টে তাকিয়ে থাকে। বল, করুম নাকি? তাইলে আরেকটা? তোর যাতে সমস্যা নাই তাইলে বিয়া কইরাই ফেলি। নাজা গো ধরে বসে আছে, মুখ আরেকটু ঘুরিয়ে চোখ নামিয়ে ঝাঁঝিয়ে জবাব দেয়, করে ফেলুন যান, আমাকে জিজ্ঞেস করছেন কেন? যান, এখনই যান। তৌসি নাজার মুখোমুখি দাঁড়ায়, এক হাতে অতি সাবধানে নাজার থুতনি ধরে মুখটা উপরে তোলে, যাতে চোখে চোখ রাখতে বাধ্য হয়। ঠোঁটের কোণে ফুটে ওঠে দুষ্টুমি মায়া ভরা এক অবিচ্ছেদ্য হাসি। তিনটা বাচ্চা নিয়া বউ সাজাতে তোর কষ্ট হইব, নয়তো বিয়া আবার তোরেই করতাম। মন্দ তো কিছু না, কি কস? রাজি আসস? যদি তোর সমস্যা না থাকে তাই কইরাই এলাই। কথাটা কানে যেতে আছে, চোখ দুটো যেন বড় বড় হয়ে যায়, মুহূর্তেই যেন ফর্সাকাল টুকটুকে লাল হয়, লজ্জা লাল, অভিমানে গোপনে লুকিয়ে থাকা খুশিটুকু। কান দুটো গরম হয়ে ওঠে, সে মুখে কিছু বলার ভাষা খুঁজে পায় না, শুধু ঠোঁট কামড়ে ধরে তৌসিরের চড়া বুকে একটা হালকা কিল বসে বলে, অশুভ বিহাইয়া কোথাকার, ছাড়ুন আমাকে। কিন্তু তৌসির ছাড়ে না, উল্টো হেসে নিঃশব্দে সেই বুকের কম্পনে হাসি গোটা ঘর যেন ভরিয়ে দেয়। নাচা দু হাতে
বুকের মাঝে আরো জোরে শক্ত করে চেপে ধরে সে। থুতনিতে নাজার মাথা ওপরে রেখে চোখ বুজে ফেলে। এই এক মুহূর্তে, এক রাতকে, এই এক নাজাকে চিরকালের জন্য নিজের বুকের ভেতরে বন্দি করে রাখতে চায় সে। বাইরে চাঁদ ততক্ষণে মেঘের আড়ালে সরে গেছে, আর ভেতরের ম্লান আলো ফিকে হয়ে এসেছে, কিন্তু নাজার বুকের ভেতরে যখন হাজারটা প্রদীপ একসাথে জ্বলে উঠেছে, সেই চোখ বুজে ফেলে। তৌসিরের বুকের রোমে নিজেকে সঁপে দেয়। এই বুকটাই তার একমাত্র ঠিকানা, এই মানুষটাই তার একমাত্র সত্য। এ বলে তৌসির নাজার ঠোঁটের দিকে এগিয়ে আসে। তৌসিরের ঠোঁট তখন প্রায় ছুঁই ছুঁই দূরত্ব। নাজার ঠোঁটের কাছে তার উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া লাগলো। গোলাপের ন্যায় বড়ুয়ার গুলো শিশির আর ঠোঁটের কোণে ফুলে ওঠা কিছুটা হৃৎপিণ্ড হঠাৎ করে যেন তাল হারিয়ে ফেলল। ঠিক সেই মুহূর্তেই, যখন সময়টা থমকে যাচ্ছিল, তখন ওই দুজনের মধ্যকার দূরত্ব মিলিয়ে যায় অপেক্ষায়। ঠিক তখন ওই বিছানার পাশ থেকে ভেসে ওঠে তুরারের কচি গলার কান্না। নাজা চট করে নিজেকে ছাড়িয়ে নেয় তৌসিরের বাহুবন্ধনী থেকে। নাটক করতে হবে না, ছাড়ুন। ওকে এখন না খাওয়ালে ও বাকিদেরও জাগিয়ে দেবে। কথা শেষ করতেই সে বিছানার দিকে পা বাড়ায়। ছোট তুবারকে খুব সাবধানে ধোয়াতে আঁচলায় তুলে নিয়ে সে ধীর পায়ে সোফার কাছে ফিরে আসে। আস্তে করে বসে পড়ে গদি নরম তুলে বুকে। মায়ের বুকের চেনা গ্রানে নাককে পেতেই দুবারে ঠোঁট নাড়িয়ে মুখ দিয়ে দুধ খুঁজতে থাকে। তার ছোট্ট গোলাপি মুঠি করা হাতটা বারবার নাচার বুকে আশ্রে পড়তেই খোঁজার চেষ্টা করছে মায়ের বুকের তার পৃথিবীর একমাত্র আশ্রয়। নাচার ড্রেসের চেন খুলে দুবারের মুখে দুধ তুলে দেয়। সঙ্গে সঙ্গে কান্না থেমে যায়। নেমে আসে ঝড়ের পর নিস্তবতা। চপচপ শব্দে দুবার তৃপ্তির সঙ্গে দুধ টানতে থাকে। তার ছোট্ট নাকের ডগা ঘামে চিকচিক করছে, হয়ে ওঠা হলদে আলোয়। তৌসির শব্দ করে না, এগিয়ে আসে, মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে নাজার সামনে। তার চোখ জুটে এখন যেন মা সন্তানের এই দৃশ্যে পৃথিবীর সবচেয়ে পবিত্র ছবি। তুবারের চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে সে চাপা গলায় বলে, আমার এই পোলাটা একটু আমার মতোই হয়েছে দেখছোস। এ কথা বলে সে ঝুঁকে পড়ে তুবারের নরম কপালের কাছে, এঁকে দেয় চুমু। তার দাড়ির খোঁচায় তুবার একটু নড়ে ওঠে, তবুও সে দুধ ছাড়ে না। না চার চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, দেখতে আমার মতো হলেও স্বভাব আপনার তিনটার মধ্যেই আছে, কোনো কমতি নেই। আপনি যেমন ঠিক তেমনই হয়েছে। তো সে দুষ্টুমি ভরা চোখে হেসে ওঠে। তার চোখের কোণে ছোট ছোট ভাঁজ পড়ে। ধীরে ধীরে সে নাচের বুকের পাশে হাত বুলিয়ে দিতেই ফিসফিস করে বলে, তা হইব না, আমরা তো ভেতর থেকে গেছে। নাচার চোখ পাকিয়ে জ্বলে ওঠে, রাগে নাকের পাটা ফোলায়, কণ্ঠে কিছুটা তিক্ততা নিয়ে হিসিসে বলে, হাত ছাড়ান বলছি, ভাল লাগছে না এসব। কিন্তু তৌসির শোনে না মাত্র। সে তো শোনার পাত্র নয়। সে আরো বেপরা হয়। এবারে নেশাগ্রস্তের মতো দুবারের মাথায় একের পর এক চুমু খেতে খেতে সে নাজার বুকের একপাশে মুখ গুজে দেয়। তার দাড়ির খোঁচা লাগতে নাজা নরম চামড়ায় শিরশিরি অনুভূতি হয়। নাজা নিরুপায় হয়ে পা দিয়ে হালকা করে তৌসিরের পেটে ধাক্কা দিতে চাপা সরে বলে ওঠে, শয়তান কোথাকার, লজ্জা করে না বাচ্চাদের সামনে এমন করতে। তৌসির একটু সরে অসহায় মুখে বলে, কি আমি কি করলাম? ওরা তো আমার জায়গায় ভাগ বসাইছে। নাচা দাঁত চেপে দুবারকে বুক থেকে সরিয়ে নেয়। ড্রেসের চেন লাগাতে লাগাতে ঝাঁঝালো গলায় বলে, আপনি সরুন আমার চোখের সামনে থেকে, আপনাকে দেখতে ইচ্ছে করছে না। এ কথা বলে দুবারকে সে তৌসিরের কোলে তুলে দিয়ে বিছানার দিকে পা বাড়ায়। ততক্ষণে তৌসির ছোট পিটপিট করে জেগে ওঠা মায়ের গন্ধ পেয়ে চোখ নাড়াতেই থাকে, মনের ভাব প্রকাশ করতে চাইতে, অথচ ভাষা নেই। তৌসির দুবারে দুহাতে শূন্য তুলে ধরে, সোফায় মাথা হেলান দেয়। ছাদের দিকে তাকিয়ে সে বিড়বিড় করে, তোরা কবে বড় হবি রে বাবারা? আর তোদের মা কবে আমার লাগে একটু ভালো আচরণ করব? তার কণ্ঠ ফুটে একে একে আদরে অভিমান। ছোট দুবারে নীলচে চোখ এক টুকরো আলোর ঝিলিক দেয়। তার ঠোঁটের কোণে এখনো দুধের সাদা ফেনা লেগে আছে। হঠাৎই সেই ফোলকা মুখে হেসে ওঠে। সেই হাসি সারা ঘরে যেন আলোকিত হয়, যেন পৃথিবীতে এক টুকরো চাঁদের ফালি এসে পড়ল। এতক্ষণে এদিকে নভ জেগে গেছে, ছোট হাত পা ছড়া শুরু করে দিয়েছে সে। তৌসি বাতাসামের মতো উঠে দাঁড়িয়ে নাজার পাশে বসে। দুবার খুব যত্ন করে নাজার সামনে শুয়ে দেওয়া নবাবের দু হাতে তুলে নেয়। নবাব বাবার কোলে এসে শান্ত হয়, তবুও চোখ দুটো খুঁজে ফেরে মায়ের কিছুটা।
তৌসির খাওয়া শেষ হতেই নাজা তাকে পাশে শুইয়ে নবাবকে কোলে তুলে নিতে বলে। ওদের ডাইপার বদলে দিন, ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। তৌসির বাধ্য ছেলের মতো মাথা নাড়ে। সে তৌসি আর তোয়াবের ডাইপার পাল্টে দেয়, ভেজা ছোট নরম তোয়ালে দিয়ে কোমল গা যত্নে মুছিয়ে দেয়। তারপর গায়ে হালকা করে বেবি লোশন মাখিয়ে নতুন ডাইপার পরিয়ে দেয়। ঘরে ছড়িয়ে পড়ে বেবি লোশনের মিষ্টি আর দুধ তুলো নবজাতকের এক অন্যতম সুঘ্রাণ। তৌসির মাথা নেড়ে ঝুড়ির কাছে খুব যত্ন করে কালো ফ্রকটা আর নরম সুতির ফতুয়া বের করে আনে। কাপড়ের ভাঁজে ভাঁজে এক ন্যাপকিনের হালকা গন্ধ লেগে আছে। এরপরও তুবার আর তৌসিকে সেটা পরিয়ে দেয়। এদিকে নব একবার দু টানছে তো একবার চোখ ঘুরিয়ে বাবার দিকে তাকাচ্ছে। বাবাকে না দেখলে তার পেট ভরবে না। না চাদুরে গলায় বলে, খেয়ে নাও বাবা, তোমার বাবা এখানে নেই। কোথাও যাচ্ছে না, তোমার বাবা এখানেই থাকবে। তারপরে সে তৌসিরের দিকে তাকিয়ে বলে, এখানে বসুন, বসে ওর হাতটা ধরে রাখুন, নয়তো ও খাবে না। তৌসির মুচকি এসে বলে ওঠে, তার সন্তান তো তাকে বলতে পাগল। তার বুকের ভেতরটা নিগির মমতায় ভরে যায়। তৈরি হয়ে এক অচেনা উষ্ণতা, যা শুধু বাবা হওয়ার পরই টের পাওয়া যায়। সে বসে নবাবের ছোট গোলাপি পায়ে আলতো করে হাত রাখে। সঙ্গে সঙ্গে নবাব আশ্বস্ত পায়, শান্তিতে দুধ টানতে থাকে। তার ছোট আঙ্গুলে বাবার আঁকড়ে ধরা স্পর্শ। তৌসির এবার দুবারের ছোট এক শেহজাদা রাজকীয় ভঙ্গিতে হাত পা শুয়ে নিজেকে অজান্তে তৌসিরের মুখ দিয়ে বেরিয়ে আসে, মাশাল্লাহ। দুজনের চোখে ফেরানো মুশকিল। বারবার মন চাচ্ছে ঝুঁকে পড়ে গাল দুটোতে চুমু খেতে, বুকে জড়িয়ে নিতে। তৌসিরের চোখ ভিজে ওঠে। কতগুলো রাত সে নির্ঘুম কাটিয়েছে, কতগুলো দিন সে অন্ধকারে কেটেছে, কত অপমান, কত কষ্ট, লাঞ্ছিত, অসম্মান বুকে চেপে থেকেছে। আজ এই মুহূর্ত মূল্যহীন সেসবের কাছে। নবের খাওয়া শেষ হতেই নাজা তাকে তৌসিরের কোলে তুলে দেয়। ড্রেসের চেন লাগাতে এসে বলে ওঠে, ওকেও কাপড় পরিয়ে দিন, আমি নিচে গিয়ে কিছু খেয়ে আসি। কথাটুকু শুনে তৌসির নাজার দিকে অসহ্য চোখে তাকিয়ে থাকে। নাজা তার এই তাকানো দেখে বিছানা থেকে নামতে গিয়ে থমকে যায়। ভুরু কুঁচকে বলে, কি হয়েছে, এভাবে তাকাচ্ছেন কেন? তৌসির চোখ উল্টে বলে, ওদের দিলি, আমাকে দিবি না? নাজা কথাটা শুনে দাঁত কিরমির করে। আপনি আমার হাতে মার খেতে খেতে মরতে না চাইলে নিজের মুখটা বন্ধ রাখুন, আর সহ্য হচ্ছে না এইসব। তৌসির অবাক হওয়ার ভান ধরে বড় বড় চোখ করে, কেন, আমি কি খারাপ কইছি? আমারও তো একটা হক আছে, আমাকে আমারটা করতে দে। এই কথা বলে সে ঠোঁটের কোণে দুষ্ট হাসি শয়তানি ঝুলিয়ে। নাজার আর কথা না বাড়িয়ে তৌসিরকে হালকা ঠেলে দিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। পেছন থেকে ফেলে যায় হাসি মুখের তৌসির আর তিনটা নিষ্প্রাপ প্রাণকে। নিচে নেমে নাচে সোজা রান্নাঘরে পা বাড়ায়। রান্নাঘরে এসে প্লেটে খাবার নেওয়ার সময় বাড়ির সবাই তাকে ঘিরে ধরে। কেউ জিজ্ঞাসা করে কেউ আছে কে, সে ঠিক আছে কিনা, কেউ জানতে চায় শরীর দুর্বল আছে কিনা, আবার কেউ তার মাথায় হাত বুলিয়ে দেয়। নাজা মৃদু হেসে সবাইকে আশ্বস্ত করে জানায় যে সে একদম ঠিক আছে। রান্নাঘরে এক কোণে বিবি যান কাঠের পিঁড়িতে বসে সিদ্ধ করা কোয়েল পাখি ডিমের খোসা ছাড়াচ্ছিলেন। নাজাকে দেখতে পেয়ে তিনি চোখ বড় করে খোঁচা মেরে বলে ওঠেন, এমনি তো বলে জামাইয়ের দরকার নাই, আর জামাইয়ের আরেক বউ আসলে ঠিকই ফিট খাইয়া পইরা যায়। কতটুকু তিনি 7-8টা খোসা ছাড়ানো ধবধবে সাদা ডিম মুখে পুরে বলে, প্লেটে তুলে দিয়ে নে, এই ডিমগুলা খাইস, শরীরের জোর আসবো। খেয়াল করেন তিনি নাচা শুধু আলু ভাজি দিয়ে ভাত মাখাচ্ছে, মাছের দিকে হাত দিচ্ছে না। বিবিজান কপালে ভাঁজ ফেলে নাজার হাত থেকে খামচে কেড়ে নেয় বড় দুটো সোনালি ভাজা পুঁটি মাছ। নাজার প্লেটে তুলে দিতে গম্ভীর গলায় বলে, এখন বেশি বেশি করে খাবি, 3টা বাচ্চা তোর খাওয়ানোর ওপরেই চলবো, এত অল্প খাবার খাইলে কেমনে চলবো ক? নাজা মাথা নেড়ে চুপচাপ খেতে শুরু করে। বিবিজানকে সে ভীষণ ঘৃণা করে, কিন্তু এটাও স্বীকার করার উপায় নেই যে এই কঠিন মহিলা তার খাওয়া দাওয়ায় খুব খেয়াল রাখে। কখন কি খাবে, কি খাবে না, কি খেলে বাচ্চাদের শরীর ভালো থাকবে, কোন সময় কোন খাবার প্রয়োজন, সব দিকে তার ক্ষীণ নজর সর্বক্ষণ পাহারা দিয়ে চলে বলা চলে। ঠিক এক পাহারাদারের মতোই মানুষের সম্পর্কগুলো বোধহয় এরকমই, ঘৃণা আর ভালোবাসা, অভিমান আর মায়া, পুরাতন ক্ষত, নতুন যত্ন, সবকিছু মিলেমিশে একাকার হয়ে থাকে। কোনটা সে সত্যি, কোনটা সে মিথ্যা, তা বোঝা বড়ই দুষ্কর। নাচা ভাতের গ্রাসটা মুখে তুলতে তুলতে আনমনে জানালার বাইরে তাকায়।